যে কোথায় গিয়েছি, আমি যে আনোয়ারকে ছাড়া বাঁচবো না দাদা। আনোয়ার, আনোয়ার যে কই গেল? তোমাকে আমার মনে চাই রে পানের আনোয়ার, তোমাকে আমার মনে চাই, তোমাকে আমার মনে চাই রে আনোয়ার, তোমাকে আমার মনে চাই, তোমাকে আমার মনে চাই রে আনোয়ার, তোমাকে আমার মনে চাই। পিরিতি করিয়া কেন গেলা ছাড়িয়া, পিরিতি করিয়া, পিরিতি করিয়া কেন গেলা ছাড়িয়া, তোমার কি দয়া ময়া নাই রে বন্ধু, তোমার কি দয়া ময়া নাই রে বন্ধু, তোমাকে আমার মনে চাই, তোমাকে আমার শয়ন সমোহনে কেন জাগরোহনে, শয়ন সমোহনে, শয়ন সমোহনে কেন জাগরোহনে, সব সময় তোমায় যেন পাই রে বন্ধু, সব সময় তোমায় যেন পাই রে বন্ধু, তোমাকে আমার মনে চাই রে প্রাণের সজন, তোমাকে পরদেশির বেদনা পুরা মনের বাসনা, পরদেশির বেদনা, পরদেশির বেদনা পুরা মনের বাসনা, সব সময় তোমায় যেন পাই রে বন্ধু, সব সময় তোমায় যেন পাই রে বন্ধু, তোমাকে আমার মনে চাই রে বন্ধু, তোমাকে আমার মনে চাই, বাহ, খুব চমৎকার গান গাও তো তুমি। আরেকটা গান আমাকে শোনাবে? পুরাতন কথা বলে তুমি আমাকে আজ জ্বালাতন করো না বন্ধু, তুমিও বিশ্বাসঘাতক, কথা দিয়ে কথা আমাকে রাখলে না, আর কোনোদিন আসবে না এখানে বলছি। আমাকে দোষারোপ করছো কেন তারা? আমি তো তোমাকে সত্যিকারেই ভালোবেসেছিলাম। বিয়ে করতে রাজি হওয়ায় তোমার পিতা রাজকুমার আনোয়ারের সাথে তোমার বিয়ে ঠিক করে, আর তুমিও আমাকে ফাঁকি দিয়ে চলে যাও।
আজ কেন আমাকে দোষারোপ করছো তারা? আমি আমি তখন বিশ্বাস করিনি সেনাপতি সাহেব। তুমি তুমি আমাকে ক্ষমা করো, এমন ভুল আর কখনো হবে না। তারা, তুমি তাহলে আমাকে আবার পেতে চাও? হ্যাঁ বন্ধু, আমি তোমাকে আবার মন প্রাণ থেকে ভালোবেসে ফেলেছি বন্ধু। বলো বলো, তুমি আমাকে ক্ষমা করেছো? আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা করতে পারি যদি তুমি আমার কথা পালন করো। তুমি তুমি আমাকে ভুল বোঝো না বন্ধু। আর এক মাস সামান্য ভুল করে আমি উচিত শিকার পেয়েছি বন্ধু। আর এমন ভুল আমি কখনো করব না। এই তো এই তো তোমার পা ধরে আমি শপথ করছি, আর কখনো ভুল হবে না। আমিও তোমাকে নতুন করে আবার কথা দিচ্ছি। তাই নাকি? মনে রাজাতে ভালোবেসে ফেলেছি, ভুল যদি হয় বলে দিও। পারো যদি ক্ষমা করে দিও সাহী, পারো যদি ক্ষমা করে দিও। মনের জানতে ভালোবেসে ফেলেছি, মনের জানতে ভালোবেসে ফেলেছি, ভুল যদি হয় বলে দিও। পারো যদি ক্ষমা করে দিও, পারো যদি ক্ষমা করে দিও। ভালোবাসা জানি সে তো পাপ নয়,
দিচ্ছি তোমাকে আমি বিয়ে করব, মাত্র একটি মাত্র শর্তে। তা হলো রাজকুমার আনোয়ার এবং তার স্ত্রীকে খুঁজে এনে দিতে হবে। রাজকুমার কি মারা গিয়েছে? না তারা, রাজকুমার মারা যায়নি। জ্যোৎস্নাকে নিয়ে রাজকুমার আনোয়ার অন্য রাজ্যে চলে গেছে। তারা এখন বনবাসে আছে। তুমি যেদিন তাদের খুঁজে নিয়ে আসতে পারবে সেদিনই তোমার সঙ্গে আমার বিবাহ হবে। আমি মেয়ে হয়ে কেমন করে তাকে আনবো? তুমি আমার সঙ্গে চলো। তা হয় না তারা, আমি গেলে এই রাজ্যময় গন্ডগোলের সৃষ্টি হবে। তাছাড়া তোমার পিতা এই রাজ্যটাকে হস্তগত করার জন্য উঠে পড়ে লেগেছে। বঙ্গরাজ পুত্রকে হারিয়ে আজ পাগল প্রায়, আর রানীমা তো না খাওয়া এক প্রকার ছেড়েই দিয়েছে। রাজকুমার কি বেঁচে আছে? তুমি কেমন করে জানো বন্ধু? সে অনেক কথা, তোমাকে আমি পরে বলে দেব। আর কথা যখন দিয়েছি, তোমার জন্য আমি মন প্রাণ সবই দেব, কিন্তু কোনো কিন্তু নয়, তোমাকে আমি এমন করে সাজিয়ে দেব কেউ টেরও পাবে না। বন্ধু সে কি পোশাক? আমি তোমাকে পুরুষের পোশাকে সাজিয়ে দেব। এছাড়া তুমি সুন্দরবনের নিকট জমিদার বাড়িতে আশ্রয় নেবে। জমিদারের নাম মজিবর, তিনি আমার মামা হন। তাদের কোনো ছেলে মেয়ে নেই। আমি একখানা চিঠি লিখে দেব, তাহলে ওরা তোমাকে সমাদরে গ্রহণ করবে। আর সুযোগ পেলে আনোয়ার এবং জোসনার খোঁজ নেবে আর গোপনে আমাকে জানাবে। তারা যদি পরিচয় চায়? তাহলে নকল পরিচয় দিবে এবং আমাকে গোপনে খবর জানাবে। আমি রাজ্যের সবকিছু ঠিকঠাক করে রাজকুমার এবং তার স্ত্রীকে নিয়ে আসব। খুব চমৎকার বুদ্ধি বন্ধু। চলো, আমি এখন পুরুষ বেশে সেজে আমি এক্ষুনি চলে যাব। তাই চলো আরে বন্ধু। চলো। আল্লাহর দয়া হলে এই বুড়ো বয়সে একটা সন্তান দিতে পারে। ও কথা যে মুখে আনবেন না, তাহলে যে আমি ব্যথা পাই আর আপনিও যে কষ্ট পান। হজ করতে চাচ্ছেন, বেশ ভালো কথা। টাকা পয়সা ওই ফকির মুসকিনকে বিলিয়ে দিয়ে তারপর না হয় আপনি হজে যান। তুমি ঠিকই বলেছো গিন্নি। এই কাল থেকে এই গরিবের মধ্যে কিছু টাকা পয়সা বিলিয়ে দেব। হুজুর, এক বিদেশি যুবক আপনার সঙ্গে দেখা করতে চায়, আইতে বলুন। হ্যাঁ যা, আসতে বল। আচ্ছা, আমি তাই যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম যুবক। এই, এই, কি মনে করে আগমন যুবক? আমি বড় বিপদে পড়ে এসেছি। আমি আপনার আশ্রয় প্রার্থনা করছি। আর এই পত্রখানা পড়ে দেখবেন সবকিছু লেখা আছে এর ভিতর। দেখি পত্রখানা কি লিখেছে। মাননীয় মামা সাহেব, আমার সালাম গ্রহণ করিবেন। মামিকেও আমার সালাম জানাবেন। পর সমাচার এই জানবেন, বহুদিন পূর্বে আপনি বলেছিলেন কোনো একটি ছেলে মেয়ে পেলে এ পাঠিয়ে দিতে। তাই আমার এই জানাশোনা এই ছেলেটিকে আপনার নিকট পাঠিয়ে দিলাম। তার পিতা মাতা ভাই বোন সবই বন্যার কবলে মারা যান। এখন তার কোনো আপন জন কেউ নেই। তাকে ছেলে
রাজ্যের সেনাপতি আপনার ভাগনা, এ কথা যে আপনি পূর্বে আমার কাছে বলেননি। আরে জানাবার সময় কোথায় গিন্নে? এই ভাগ্নের কারণে আমার এই জমিদারি রয়েছে। দেখো না, ভাগ্না আমার কত দয়ালু, একটি দয়ের ছেলে পাঠিয়েছে। অপূর্ব। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম হচ্ছে তারা মিয়া। চমৎকার নাম। যাও গিন্নি, ছেলেকে অন্দরমহলে নিয়ে কিছু খেতে দাও। এসো বাবা, তুমি আমার কাছে এসো। ইস, মুখখানা একদম শুকিয়ে গিয়েছে। এসো বাবা, তুমি আমার কাছে এসো। মা। আমি এখনই ওকে অন্দরমহলে নিয়ে গিয়ে কিছু খেতে দিচ্ছি, কেমন? যাও। ভাগ্না আমার বাপের তুল্য, চমৎকার একটি দয়ের ছেলে দিয়েছে। যাই, এই কিছুক্ষণে আমি একটা জলসার আয়োজন করি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মুজিবের অভিনয় সন্তুষ্ট হয়ে তার ছেলে আশরাফুল তাকে 400 টাকা দিয়ে দোয়া করেছেন। সেই সাথে তার ভাতিজা আলী তার অভিনয় সন্তুষ্ট হয়ে আরো 100টি টাকা চিরতরে অর্পণ করেছে। সেই সাথে আলী ভাইয়ের মেয়ে তাকে আরো 50টি টাকা চিরতরে অর্পণ করলেন। ধন্যবাদ। ধন্যবাদ। বহু পথ ভ্রমণ করে এলাম, কিন্তু কোথাও যে জ্যোৎস্নার সাক্ষাৎ পেলাম না। ওই ওই তো মেয়ে লোকটি দেখা যাচ্ছে। কি দেখতে তো ঠিক জ্যোৎস্নার মতোই মনে হচ্ছে না। চিন্তা তো আমার ভুল হচ্ছে না, ওটাই জ্যোৎস্না হবে। ওই তো কলসি কাকে নিয়ে হন হনিয়ে যাচ্ছে। তাহলে তাহলে কি আনোয়ার বেঁচে আছে? হয়তো বা তাই হবে, দেখে নেই। যদি বেঁচে থাকে তাহলে বুদ্ধি একটা ঠিক করে নেবই। জোসনা, বলো স্বামী। খাবার তৈরি হয়েছে? তাহলে একটু তাড়াতাড়ি করে আমাকে খাবার খেতে দাও, আবার যে কাজে যেতে হবে। হয়ে গেল প্রায়। তুমি নদীতে গোসল করে এসো, আমি তোমার জন্য খাবার বাড়ছি। বাড়ি থেকে কেউ আছেন? বাড়ি থেকে কেউ আছেন? কি চাও তুমি? আমি কিছু চাই না হুজুর, আমি এই বাড়ি বাড়ি ঘুরে কাজ করি। আমি এখানে নতুন এসেছি, চুল দাড়ি কামাই, এই আমার কাজ। তা হুজুর, আপনি কি চুল কাটবেন না শেভ করবেন? ভালো কাটতে পারো তো? বলে কি, ইংলিশ, বক কাটিং, স্কাটিং, আরো নানান পদের কাটিং দিতে পারি। বেশ, তুমি কি রাজকীয় কাটিং হ্যাঁ কাটতে? অবশ্যই, তাহলে আমার চুলটা রাজকীয় কাটিং কেটে দাও। আমি তাই দিচ্ছি হুজুর। চেয়ারে বসো।
হুজুর হয়ে গেছে। তা হুজুর বেগম সাহেবের নখ চোখ কাটাবেন না? আজ নয়, কাল এসো। আর এই নাও তোমার মজুরি। পয়সা লাগবে না হুজুর, আমি এ জায়গা নতুন এসেছি তো। আমার ওই বাটবর উস্তাদের হরজতের আদেশ, যেখানে যাই নতুন যদি যাই পয়সা নিতে পারবো না। তাহলে আগামীকাল এসে বেগম সাহেবের নখ কেটে বকশিস নিয়ে যেও। তাই করবো হুজুর। তাহলে আমি এখন হুজুর যাই। আচ্ছা ঠিক আছে, যাও। চলো প্রিয়তম, ভাই একসঙ্গেই দুজন গোসল করে আসি। ঠিক আছে, তাই চলো। চলো। এটা বাদ দে ভাই। শালা কি ভালো মানুষ, আমি হুজুরের পোলা, এত সকাল সকালে আমাকে চিনতে পারবে? আর কোন শালাই মনে করবে যে আমি হুজুরের ছেলে মোবারক? শালা জমিদার পর্যন্ত আমাকে চিনতে পারলো না। নামটাও দিয়েছি চমৎকার, স্বপন নাফি। শালা আনোয়ার আমাকে চিনতে পারিনি, কিন্তু তাকে দুজনের আমি চিনতে ভুল করিনি। কালি নক্কাটার ছলে ভালো করে দেখা লবো। দোস্তাকে দেখলে জমিদার তো ভালোই, জমিদারের বাপ পাগল হয়ে যাবে। কি? জমিদার সাহেবকে কে আগে ভাগে আমার ভাগে এনে নেই, তারপর তুমি যখন এসেছো বন্ধু, তাহলে আমার চুলটা কেটে দাও। তাই দিচ্ছি হুজুর, কিন্তু আজ যে বড় একটা সুখবর নিয়ে এসেছি, শুনলে যে আপনি পাগল হয়ে যাবেন। কি সংবাদ বুঝতো? ভেঙে বলো দেখি শুনি। আপনার যখন ছেলে মেয়ে নেই, তাই ভাবলাম দেখে শুনে একটা বিয়ে করে দিই। আমি পাত্রীও ঠিক করে রেখেছি। আরে বলো কি? এই গিন্নি শুনলেই বলবে কি? তাছাড়া তোর একটা ছেলেও পেয়েছি, এখন যদি আমি বিয়ে করি এই লোকজনে বলবে কি? তোর আরে শালার বিয়ে করবেন আপনি, তাদের এই লোকজনের কি আসে যায়? এছাড়া এছাড়া তোর ছেলে বাপ দেখলে কি আর পরান ঠান্ডা হয়, বরং মনের জ্বালা আরো দ্বিগুণ বেড়ে যায়। তাই তাই ভাবছিলাম এমন সুন্দরী মেয়েকে কে না বিয়ে করতে চায়? রূপে গুণে একারে পরিস্থানের পরিণাম। আচ্ছা আচ্ছা, তুমি যখন এত করে বলছো, মেয়েটাকে একবার দেখাও, তারপর না হয় একটা ভেবে চিন্তা ঠিক করা যাবে। এতক্ষণে হুজুর কথার মতো কথা বলেছেন। যান আগে তৈরি হয়ে নিন। মন মতো করে বাদশাহী চুলটা কেটে দিয়েছি, মায়া দেখলে পাগল হয়ে যাবে। আচ্ছা, তুমি একটু বাংলা করে অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে। এক্ষুনি আসছি। ওষুধ তাহলে আমার কাজে লেগেছে। দোস্তাকে দেখলে তো শালায়
হুশই থাকবে না। তখন তখন পুরোপুরি শালা আমার ভাগে এসে যাবে, আর তখন মাল পানির তো অভাবে হবে না। আর জমিদার ও আনোয়ারকে কৌশলে হত্যা করে জমিদার সেজে আমি জ্যোৎস্নাকে নিয়ে মহাসুখে দিন কাটাবো। আমি উজিরের ছেলে জমিদার শালা কোথায় পাবে এরকম বুদ্ধি? এমন বুদ্ধি দিয়েছি, এক গুলিতে 2 পাখি শিকার হয়ে যাবে। এত বড় একটা দ্বীপে একা একা পড়ে থাকতে কিছুতেই মন চাইছে না। তুমি আমাদের সহায় হও। সালাম বেগম সাহেবা, সালাম। কে? ও আপনারা আসুন। তা গরিবের বাড়ি কি মনে করে? বসুন। বসতে আসিনি মা, তোমাদের এই দুঃখের কষ্টের কথা শুনে আমি ছুটে এসেছি। তোমার স্বামী কোথায়? এত বড় একটা দ্বীপে এখান কি পরে থেকে কি শুবে? আমার এত বড় একটা বাগান বাড়ি, অথচ কোনো লোকজন নেই। তিনি কাজে গেছে, কিছুক্ষণ পরে খেতে আসবে। তা মা, তোমার স্বামী এলে বলো জমিদার সাহেব এসেছিল, তাই এই পুরো ঘর ছেড়ে আজ আমার বাড়ি চলে এসো। কেননা তোমরা আমাদের ছেলে মেয়ে, তোমাদের দুঃখে কি দুঃখিত না হয়ে পারি? তা হুজুর তাড়াতাড়ি চলুন, রিলিফের মাল তো আবার বিতরণ করতে হবে। হ্যাঁ, তা তো নিশ্চয়। এই নাও মা, আমার আংটি তোমাকে উপহার দিয়ে গেলাম, আমি খুশি হয়ে দিলাম। আর তোমার স্বামী এলে তাকে নিয়ে চলে এসো, আর তুমি লোকজন নিয়ে এদেরকে সসম্মান ভাবে বাড়িতে নিয়ে এসো। 100 বার নেব হুজুর, চলুন, বড্ড দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা গরিব, জলপান করাবার মতো কিছুই দিতে পারলাম না। না মা, কিছুই লাগবে না, তোমার মুখের কথাই যথেষ্ট। চলো দোস্ত। তাই চলো। হ্যাঁ, তাই চলো। কি ব্যাপার জ্যোৎস্না, তোমাকে যে আজ অনেক খুশি খুশি লাগছে? স্বামী, আজ জমিদার সাহেব এসেছিলেন, আমাদের দুঃখ কষ্টের কথা শুনতে পেয়ে তাই তো নিয়ে এসেছিলেন। আমাকে মেয়ের মতো গ্রহণ করে এই আংটিখানা উপহার দিয়ে বলল, বাহ, তুমি এলেই যেন ওনার বাড়ি চলে যাই। তাছাড়া জমিদার সাহেব লোক পাঠিয়ে দেবেন। তাহলে আল্লাহ পাক আমাদের দিকে ফিরে তাকিয়েছেন। জমিদার সাহেব কি বসতে দিয়েছিলে? দিয়েছিলাম, তবে তিনি বসেননি। গরিবের মাল রিলিফ করবে বলে তাই চলে গেল। তাহলে আর দেরি কেন, তাহলে চলো। চলো। তোমার আকাশে দুটি চোখ, আমি হয়ে গেছি তারা। ও আমি হয়ে গেছি তারা। এ জীবন
নদীর মতো গতিহারা এ জীবন ছিল নদীর মতো গতিহারা দিশাহারা ওগো তোমার আকাশ চোখে আমি হয়ে গেছি তারা ও আগে ছিল শুধু পরিচয় পরে হলো মন বিনিময় আগে ছিল শুধু পরিচয় পরে হলো মন বিনিময় শুভ লগ্নে হয়ে গেল শুভ পরিণয় শুভ লগ্নে হয়ে গেল শুভ পরিণয় আজ যখনই ডাকি জানি দেবে তুমি সারা এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশাহারা ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা ও আমি হয়ে গেছি তারা প্রাণে নতুন করে এলো সুর এ যেন আগের চেয়ে সুমধুর প্রাণে নতুন করে এলো সুর এ যেন আগের চেয়ে সুমধুর শুভ লগ্নে হয়ে গেল শুভ পরিণয় শুভ লগ্নে হয়ে গেল শুভ পরিণয় আজ যখনই ডাকি জানি তুমি দেবে সারা এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশাহারা ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা ও এই জীবন ছিল নদীর মতো গতিহারা এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশাহারা ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা ও হয়ে গেছি তারা চলো রান্না বাড়া হয়ে গেছে এখন খেয়ে নেবে তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা ও আমি হয়ে গেছি তারা কেউ যেন টেন না পায় যত কথাই বলো না কেন সর্বনশীল জোসটাকে আমি বিয়ে করবই শুক্রিটা আমাকে পাগল করেছে জোসটাকে আমার চাই আপনার জন্যই তো হুজুর এত কিছু করছি কিন্তু টাকা কত চাই এই জানাও
পান কি হুজুর, আপনার লগে আমি আমার জীবন দিতেও রাজি। তবে তবে হক কথা হলো কি, যদি জোসনারে পাইবার চান তাহলে ওর স্বামীকে যে ভাগলপুরি করে দিতে হবে। তুমি ঠিকই বলেছো বন্ধু। কি করে কে ভাগান যায়, একটা বুদ্ধি বের করো। পেয়েছি জমিদার সাহেব, পেয়েছি। হাত ধরা আর একটা আংটি আপনি উপহার দিবেন। তখন এক কাজ করুন, থানায় গিয়ে খবর দিয়ে আসেন জোসনার স্বামী এসব চুরি করে নিয়ে গেছে। তখনই দেখবে শালাদের পিছনে বেঁধে একবার নিয়ে যাবে ওই লাল ঘরে। আর জোসনাকে আপনি সেই সুযোগে বিয়ে করে সুখিয়ে এই দিন কাটাবেন। কত সুন্দর একটি প্রস্তাব। আমি এখনই থানায় লোক পাঠাচ্ছি, তুমি শুধু আমার পিছনে থেকো। আমি তাই পিছনে আছি। থেকো। চলে গেলাম। জমিদারের দয়ায় আমরা খুব সুখেই আছি। হ্যাঁ স্বামী, এমন দয়াল মানুষ এই পৃথিবীতে খুব কমই আছে। কমই আছে। ছেলে মেয়ের মত মনে করে আমাদেরকে বসে বসে খাওয়াচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ পাক যদি আমাদেরকে কখনো দিন ফিরিয়ে দেন তাহলে এর প্রতিদান আমরাও দেব। আমার জান তো বিদায়কালে বলেছিলেন দিন আসলে আমাদের খুঁজে নেবে, কিন্তু আজ কয়েকটি বছর চলে গেল, আমাদের তো কোনো খোঁজ নিল না। আর কিছুদিন অপেক্ষা করো, তোমাকে এখানে রেখে আমি ছদ্মবেশ হতে রাজ্যময় থেকে একটু ঘুরে আসব। আব্বা আম্মা হয়তো আমাদেরকে হারিয়ে কেঁদে কেঁদে আকুল হয়ে আছে। আমিও তো দাদা দাদির নয়নের পুত্তালি ছিলাম, কিন্তু তারাও যে আমাকে না দেখতে পেয়ে কেমন আছে সেটা একমাত্র আল্লাহই ভালো জানে। দেখি জোসনা, আমাদের এখানে পুলিশ। এরাই কি আপনার আসামি? হ্যাঁ আজ্ঞে, এরাই আসামি। জমিদার সাহেব, এই যুবকী আমার স্ত্রীর হার, আমার হাতের আংটি এবং 50,000 টাকা চুরি করে নিয়ে এসেছে। জমিদার সাহেব এ কি চুপ বলছেন? করো। এই দেখেন দারোগা বাবু, একেবারে হাতে নাতে প্রমাণ আছে। চোরের হাতের আংটি না রেখে স্ত্রীর হাতে দিয়েছে। এই মামনি, গ্রেপ্তার করো আসামিকে। না, গ্রেপ্তার করছি। জমিদার সাহেব, আপনি না আমাদেরকে ছেলে মেয়ের দোহাই দিয়েছিলেন, তাহলে আজ কেন আমাদের এই পরিণতি? বলুন, চুপ করে থাকবেন না? শিলবাবু, এটা আপনার চক্রান্ত। আপনি আপনি চুল কাটার ওছিলায়, ওগো জানো, যেদিন তোমার চুল কাটছিল সেদিন আমার দিকে কেমন করে একটা, দেখো এখনো সেভাবে তাকিয়ে আছে। আমি চুরি করিনি দারোগা বাবু, এরা মিথ্যে কথা বলছে, বিশ্বাস করুন। হার ছাড়া জমিদার সাহেবের স্ত্রী আমার স্ত্রীকে উপহার দিয়েছে। চুপ করো বাবা। খুনের কেসের আসামি জানলে আমি আশ্রয় দিতাম না। আমার বাড়িতে থেকে খেয়ে
আমার স্বামী চুরি করেনি দারোগা বাবু। জমিদার আমাকে আংটিখানা মেয়ের মতো মনে করে দিয়েছিল, আর এই হারখানা ওনার স্ত্রী আমাকে দিয়েছিল। সব মিথ্যে কথা স্যার। ডায়েরি দেখুন, এই বেটা চোর নয়, শুধু খুনেরও আসামি। তা না হলে ঘুরে ঘুরে আশ্রয় নিয়েছিল কেন? দারোগা বাবু নিয়ে যান। একবার হলে এর ভিতরে টাকা দিলাম কই রে? দিছে স্যার, মালবাড়ি দিছে স্যার। আপনি যা করেন তাড়াতাড়ি করেন। আমার হলে আসামিকে থানায় নিয়ে চলো। আচ্ছা, নিয়ে যাচ্ছি স্যার। তারপর তাকে সদরে চালান করে দেওয়া হবে। হাতে ধরি পাহায়ে গো পরি, ওহ দারোগা ছেড়ে দেন স্বামীরে, বিনা দোষে বন্দী করে নিয়ে না স্বামীরে গো দারোগা, নিয়ে না স্বামীরে। আমার স্বামী নয় কদুষী, দারোগা জানি আমি জানি, পঞ্চদশীর মতো আছে আমার প্রাণের স্বামী গো দারোগা, আমার প্রাণের স্বামী। হাতে ধরি পায়ে গো পরি, ও জমিদার তুলে নেন না আর জি, স্বামী আমার দুধে দুয়ার, জানি অভাগিনী গো জমিদার, জানি আমার স্বামী চুরি করেনি, আমার স্বামী চুরি করতে পারে না। তোমার স্বামীকে ছেড়ে দেওয়ার ক্ষমতা আমার নেই মা, তবে কথা দিচ্ছি জামিনে বিয়ে করে আনার চেষ্টা করব। স্যার, চোরের আমার জামিন। ঠিক, আর বিলম্ব নয়। নিয়ে যাও। এ শুধু চুরি করেনি, সুযোগ পেলে আমাকে মেরে ফেলতো। 10 কথার এক কথা, এর নাম হচ্ছে হট কথা। বিশ্বাস করুন দারোগা বাবু, আমি চোর নই। জমিদার সাহেব আর এই নাপিত বেটা ষড়যন্ত্র করে আমাকে ধরিয়ে দিয়েছে আমার স্ত্রীকে হত্যা করার জন্য। আমি চোর নই দারোগা বাবু। দারোগা বাবু, আপনি আমার ধর্মের পিতা,
দয়া করে আমার স্বামীকে ছেড়ে দিন। তুমি যখন আমার পিতা বলেছ, আমি তোমার মেয়ে মনে করে গ্রহণ করলাম। আর তোমার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব জামিনে বের করার জন্য। দারোগা বাবু, দারোগা বাবু, আমি নির্দোষ হয়ে আজ আমাকে গ্রেফতার করা হলো। তখন তখন আপনার কাছে আমার একটি মর্জি, আমার স্ত্রীকে আপনার মেয়ের মতো করে আপনার কাছেই রাখবে। তাই হবে। চেন্টে, নিয়ে চলো আসামিকে। জোসনা, স্বামী, ভাগ্যের কি পরিহাস, গোপন চক্রান্তে যেতে হচ্ছে কারাগারে। কেঁদো না প্রিয়তম, যদি বেঁচে থাকি তাহলে আবার দেখা হবে, নয়তো বা এই শেষ দেখা। না স্বামী, এমন করে বলবেন। অবুঝ হয়েও না জোসনা, আল্লাহ রাসূল পরে দারোগা বাবুর আশ্রয়ে তোমাকে রেখে যাচ্ছি। আর কেন লাভ নেই। চলো দারোগা। দারোগা বাবু, জোসনা, মা, আমার বাসায় এসো। তোমার স্বামীকে যেমনি করে হোক সারি আনার চেষ্টা করব। তাই করুন দারোগা বাবু। নিয়ে যান, নিয়ে যান। তাই করুন, তাই করুন চলে এসো স্বামী, স্বামী। সপনশীল শিকার তো দারোগা বাবু নিয়ে গেল, এখন কি করা যায়? সে চিন্তা করবেন না আপনি জমিদার সাহেব, কিছু মাল পানি দিলে দারোগা বাবু খুশি মনে জোসনাকে আপনার হাতে তুলে দেবে। তাহলে আর দেরি নয়, এক্ষুনি 5,000 দিচ্ছি। আজ রাতে তোমাকে হাজির করতে হবে। তাই চলুন, হ্যাঁ, তাই তাই করে চলো। দেব। কে আটো দিস না রে আর। সুপ্রিয় দর্শক, পুলিশের অভিনয় সন্তুষ্ট হয়ে সিদ্দিক ভাই তাকে 100টি টাকা চিরতরে অর্পণ করলেন। সেই সাথে পুলিশের সহকারীকেও 50টি টাকা দিয়ে দোয়া করেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সুধী দর্শক মণ্ডলী, আজকে দিঘি নাট্য গোষ্ঠীর যে পুলিশের ইন্টারভিউ ছিল, সেই ইন্টারভিউতে মোহাম্মদ রেজ্জাক আলী সাহেব যে উত্তীর্ণ হয়েছে, সেই সুখবর পেয়ে তার শাশুড়ি তাকে 200 টাকা দিয়ে অভিনন্দন জানিয়েছে। ওই সাথে তার কাকা মোহাম্মদ শৈমুদ্দিন তাকে 100 টাকা দিয়ে অভিনন্দন জানিয়েছেন এবং কনস্টেবল মহর আলীকেও রেজ্জাকের শাশুড়ি 50 টাকা দিয়ে অভিনন্দন জানিয়েছে। ধন্যবাদ। একটু আদেশ করেন, সেলুর জানি হয় প্রথমটার মতো হয়। আরেকবার।
রাগের বশীভূত হয়ে পুত্রকে প্রাণদণ্ডের আদেশ দিয়েছি, নির্দোষ মেয়েটাকে বনবাসে দিয়েছি। ও খোদা, সেই অভিশাপেই বুঝি আমাকে ঘেরাও ধরেছে। রানী, তুমি আমায় ক্ষমা করো। না জেনে পুত্রকে হারিয়েছি। আজ আমি বুঝতে পেরেছি সেদিন আমার গুরুতর ভুল হয়েছিল, কোনোদিনও আর সংশোধন হবে না। রাজা হয়ে বেতনভুক্ত উজিরের কথা শুনে আপনি আমার পুত্রকে দিলেন বনবাসে। পুরনো কথা তুলে এখন আর লাভ নেই। যাবো না, পুত্র যখন আমরা হারিয়েছি তখন পুত্রকে কি আর ফিরিয়ে আনা যায় না? যাবো না। আজ প্রায় 37 বছর অতিক্রম হয়ে গেল, এখনো কি ওরা বেঁচে আছে? সুন্দরবনের ভাগ বালকরা হয়তো ওদেরকে খেয়ে ফেলেছে, আর না হয় ওরা আত্মহত্যা না, করেছে। যাবো না। না, আমার সন্তান আত্মহত্যা করতে পারে না। যাবো না। সেনাপতি সাহেবকে পাঠিয়ে একটু খবর নিয়ে দেখুন আমার আনোয়ার কোথায় আছে। ও কথা বলো না রানী। সেনাপতিকে যেদিন রাগের বশীভূত হয়ে আমি অপমান করেছিলাম, আজ তাকে কোন মুখে আমার পুত্রের সন্ধানে পাঠাই? তুমি যদি পারো তাহলে চেষ্টা করে দেখতে পারো, আমি পারবো না। মুন্সিজি, মুন্সিজি, হ্যাঁ মুন্সিজি, আমি আপনাকে ডেকেছি। আপনি একটু খুঁজে দেখুন আমার আনোয়ার কোথায় আছে। ওই সেনাপতি সাহেবকে পাঠিয়ে আমার আনোয়ারের খবরটা নিয়ে আসুন। সালাম রানীমা, আমাকে কেন স্মরণ করেছেন? সেনাপতি সাহেব, আমি তোমাকে ডেকেছি আমার পুত্র আনোয়ারকে খুঁজে আনার জন্য। যেখানে ওরা থাকুক না কেন, আমার আনোয়ারকে খুঁজে বের করে আমার কাছে এনে দাও। সে কি কথা রানীমা? রাজকুমারকে তো হত্যা করা হয়েছে। না, না, আমার রাজকুমারকে হত্যা করা যায় না। আর নববধূ জোসনাকে বনবাসে পাঠানো হয়েছে। এখনো কি তারা বেঁচে আছে আপনার মনে হয়? আমার সঙ্গে কোনো কিছু গোপন করো না সেনাপতি সাহেব। আনোয়ারকে বাঁচানোর জন্য যতটুকু করেছো তা আমি কোনোদিন ভুলতে পারবো না। আনোয়ার আমার মরেনি, সেই সংবাদ ওই জল্লাদের নিকট হতে তুমিও জেনেছো। শুধু তাই করিনি রানীমা, এখন তারা কোথায় আছে তাও আমি জানি। আর তাই জানি বলে এখনো চাকরিতে বহাল আছি। তা না হলে আপনার এবং জাহাপনার প্রাণ যাবে, তাতেও আমার কোনো দুঃখ নেই। শুধু রাজকুমারকে সিংহাসনে বসাতে পারলে আমি অবসর গ্রহণ করব। সেনাপতি, তুমি আজ হতে তুমি আমার আর একটা ছেলে। বলো, বলো বাবা, কি করে তুমি আনোয়ার আর জ্যোৎস্নার খবর পেলে বাবা? সে অনেক কথা রানীমা, তা এখন বলা সম্ভব নয়। যেদিন আপনার পুত্র এবং পুত্রবধূকে ফিরিয়ে আনতে পারি সেদিন সব কথা খুলে বলবো। তবে এতটুকু জেনে রাখুন, তারা খুব সুখে আছে। আর আপনি যখন আমাকে ছেলে বলে মনে করেছেন, আমিও আপনাকে মায়ের মর্যাদা দিয়ে গ্রহণ করলাম। ওঠো বাবা, যদি তাই হয় যাও,
তোমার ভাই ভাবিকে আমার কাছে ফিরিয়ে নিয়ে এসো বাবা। এখনো সময় হয়নি রানীমা, যখন হবে তখন আর কাউকে বলে দিতে হবে না। আপনি শুধু আমাকে সামান্য সাহায্য করবেন, তাহলেই সব কিছু করা সম্ভব। তোমাকে আমি প্রাণ দিয়ে হলেও আমি তোমাকে সাহায্য করব বাবা। এখন তুমি চলো ওই অন্দর মহলে আমার ছেলে, আমার পুত্র আনোয়ারকে আর জ্যোৎস্নাকে খুঁজে এনে দেবে। চলে এসো, চলো আমার তাই চলো রানীমা। না, আর বুঝি প্রিয় তোমার মুখ আমি আর দেখতে পারলাম না। জমিদার সাহেব টাকা পয়সা দিয়ে সব কিছু হাত করে নিয়েছে। মুক্তি মুক্তি যে আমার হবে না। খোদা, খোদা তুমি আমার প্রিয়তম জ্যোৎস্নাকে দেখে রেখো। খোদা তুমি দেখে রেখো। ভাগ্যের নির্মম পরিহাস বাবা, দারোগা বাবু, সবই ভাগ্যের নির্মম পরিহাস। কিছু করতে পারলেন দারোগা বাবু? জ্যোৎস্না কেমন আছে? জোসনা আমার বাসায় আছে, সে কেবল তোমার জন্যই কাঁদছে। অনেক চেষ্টা করেছি, কিছুই করতে পারিনি। তাহলে কি আর কোনো পথ নেই? এই জেলেই কি আমার সারাটা জীবন কাটাতে হবে? যশ তোমার আর জোসনার পরিচয় চেয়েছিল, আমি তা দিতে পারিনি। তাতে করে মামলাটা আরো গাঢ় হয়েছে। আগামী মঙ্গলবার দিন মামলার রায়ের তারিখ। জোসনা তার দাদা দাদির নিকট পত্র লিখেছে। তুমি ভেবো না, আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে। আমি আসি বাবা, আমি আসি। ঠিক আছে। হাই খোদা, তুমি আমার জ্যোৎস্নাকে দেখে রেখো আর আমার প্রতি একটু সহায় থেকো, একটু সহায় থেকো খোদা। দেখো গিন্নি, তুমি যদি আমার কথায় কোনো সাক্ষী না দাও, তাহলে শুধু মামলায় শুধু পরাজিত হব না, এমন আছে আমাকে হারাতে পারো। তাই কুঠে তুমি বলবে আনোয়ার তোমার হার, আমার আংটি এবং 50,000 টাকাও চুরি করে নিয়েছে। এমন মিথ্যে কথা আমি যে বলতে পারবো না। মেয়ের চিন্তা বাদ দাও। আপনি যদি করে সাক্ষী না দেন, তাহলে আপনার স্বামীর উপাটা কি হবে? যাই হোক না কেন, আমি মিথ্যে কথা বলতে পারবো না। ওই হার ছাড়া আমি যে উপহার দিয়েছি, আমি কোর্টে এই কথাই বলতে পারবো। এছাড়া আমি আর কিছুই বলতে পারবো না। আর 50,000 টাকা নিল কিভাবে? একটি পয়সাও যে নড়চড় হয়নি। কিন্তু আপনি যদি সাক্ষী না দেন, তাহলে তো জমিদারের ফাঁসি হয়ে যাইব। বলুন, তখন আপনার উপায় কি হইব? গিন্নি, তোমাকে আমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। আমার জন্য কি তোমার একটু দয়া হয় না? তুমি আমার জীবন মরণের সাথী। তোমার জন্য আমি প্রাণ দিতেও প্রস্তুত আছি। কিন্তু কোন গিদ্ধ নয়, শুধু কোঠে বলবে আংটি হার ছাড়া এবং 50,000 টাকা চুরি করে নিয়ে গেছে। স্বামীর জন্য না হয় দু চারটা মিথ্যা কথাই বললে, এই জন্য তো আপনার পাপ হবে না। কেন না? মেয়েদের ব্যস্ত হলো ওই স্বামীর পায়ের নিচে। আচ্ছা, ঠিক আছে, আমি বলবো। গুড, এই তো
তো আপনি কত ভালো। কথা বলো স্বপনশীল, বলুন। তুমি অন্য সাক্ষী ঠিক করে নাও। তাই চলুন হুজুর, হ্যাঁ তাই তাই চলো। চলুন, আমি সাক্ষীটাকে ঠিক করে নিতেছি। মহামান্য আদালত, আসামিদ্বয় এবং বাদীপক্ষ কোর্টে হাজির। জমিদার সাহেব, আসামিদ্বয় কি চুরি করেছে? বলুন, কি চুরি করেছে? মানে সরকারে হুজুর, এই যুবকের স্বামী আন্টি এবং হাত ছাড়া এবং কিছু 50,000 টাকা চুরি করে নিয়েছে। বলুন হুজুর, সেই সঙ্গে 50,000 টাকাও নিয়েছে। সব মিথ্যে কথা জজ সাহেব, সব মিথ্যে কথা। বিশ্বাস করুন, আমি চুরি করিনি। চুপ করো, যাকে জিজ্ঞেস করছি সেই উত্তর দিবে। স্বপনশীল, তুমি ভালো, এই বিষয়ে তুমি কিছু জানো? জমিদার সাহেবের সঙ্গে আমার খুব বন্ধুত্ব। একদিন তিনি আমাকে ওই দ্বীপ অঞ্চলে ভ্রমণ করতে নিয়ে গেলেন, আর এই যুবক তার স্ত্রীকে নিয়ে ওই পুরো ঘরে খুব কষ্টে দিন কাটাতো। জমিদার সাহেবকে বলে আমি তাদের বাড়িতে নিয়ে এলাম। তারপর কি হলো? তারপর এই যুবতী ও তার স্বামী জমিদারের ছেলে মেয়ের মতোই থাকতে লাগলো। 5টি বছর অতিক্রম হতেই জমিদার ও ওনার স্ত্রী মন জয় করে নেয়, ওনাকেও আপন ভাবে। আর এই বিশ্বাসের ভর করে জমিদার সাহেবের আংটি আর বেগম সাহেবের গহনা এবং নগদ 50,000 টাকা সে নিয়ে উদাও হয়ে যায় তারা দুজন। তাদের আবার হাতে নাতে ধরাও পড়ছে। তোমার কথা তো সত্য, তার কোনো প্রমাণ আছে? 100 বার হুজুর, আমার কথা বিশ্বাস না হলে বেগম সাহেবকে জিজ্ঞেস করে দেখুন। আচ্ছা বেগম সাহেবা, স্বপনশীল এবং আপনার স্বামী যা বললো তা কি সত্য? আর যদি সত্য না হয় আপনি বিস্তারিত খুলে বলুন। মাননীয় আদালত, আমি কোর্টে যা বলিব এক দণ্ড মিথ্যা বলবো না। আমার স্বামীর দোষ না, এই সবের মূলে হলো এই স্বপনশীল। থামলেন কেন বা? তুমি চুপ করলে কেন মা? যা সত্য তুমি তাই বলো। আমার স্বামী তাদেরকে ওই আংটিখানা উপহার দিয়েছে এবং গলার হার আমি তাদেরকে উপহার দিয়েছি। জমিদার সাহেব, পরের কথায় আপনি চলায় 10,000 টাকা জরিমানা করা হলো। কিন্তু তুমি কে যুবক? আমি জমিদারের পালক পুত্র। এই নিন জট বাহাদুর, 10,000 আমি টাকা দিয়েছি। তোমার যুবতী ও স্ত্রীকে নিয়ে এই কুড়োঘরে আশ্রয় নিয়েছিলে কেন? তোমার পরিচয়পত্র পেশ করো। তোমার নাম কি? আমার নাম আনোয়ার হোসেন, স্ত্রীর নাম জোসনা ভানু। এর বেশি আমি বলতে পারবো না জজ বাহাদুর, কেননা আমি যে বড় বিপদে পড়ে আশ্রয় নিয়েছিলাম। তোমার পিতার নাম ও বাড়ি কোথায়? আমি বলতে পারবো না জজ বাহাদুর, জেল ভার যা হয় হোক, তবু আমি বলতে পারবো না। পরিচয় যদি গোপন রাখতে চাও
তাহলে গোপন হত্যার দায়ে তোমারও প্রাণদণ্ড হবে। তুমি বলো তোমার নাম কি? আমার পিতামাতার নাম আমি বলতে পারবো না, তাদেরকে আমি কখনো দেখিনি। দাদা দাদি আমার সব পরিচয় জানে। জজ বাহাদুর, অনুমতি দিলে আমি তাদের পরিচয় আমি দিতে পারি। সত্যি পরিচয় পাইলে সত্যি পরিচয় জানলে অবশ্যই পেশ করতে পারো। এরা হচ্ছে বঙ্গরাজের ছেলে আনোয়ার হোসেন। অসম্ভব! ভঙ্গরাজ আমার ভগ্নিপতি, তার ছেলে আমার ভাগিনা। না না, এ আমার ভাগিনা হতে পারে না, সব মিথ্যে। দোষী নির্দোষী তার প্রমাণ হয়ে গেল হুজুর, রায়টা তৈরি করে দিয়ে দিন। এটা মামা ভাগনার কর্তব্য নয় দারোগা বাবু, আইন সবার জন্য সমান। যান দারোগা বাবু, এই যুবকের কথা আমি বিশ্বাস করি না। বিশ্বাস আমার করতে হবে জজ বাহাদুর। দরকার হলে আমি কোর্টে প্রমাণ দেব। কোনো প্রমাণ চাই না যুবক, কেননা তোমার কথা আমি বিশ্বাস করি না। এই আনোয়ারই আমার একমাত্র পুত্র। আশ্চর্য! এ তোমরা এখানে কেন, কখন এলে? কিছুই যে বুঝতে পারছি না। দোষ না। যান দারোগা বাবু, ও জমিদার আর সবনশীলকে হাজতে নিয়ে যান, পরে তাকে বিচার করা হবে। জমিদারের কোনো দোষ নেই, সব কিছুর মূলে ওই শালা স্বপনশীল। হুজুর, আমি সব সূত্রপাত ঘটেছি। মুরাদ, হুজুরের ছেলে মুবারক, ও খোদা, একই চক্রান্তের বেড়াদারে আক্রান্ত করেছিলাম। আমি নির্দোষ পুত্রকে হারিয়েছি। বাবা আনোয়ার, আহে বাবা, মা জোৎস্না, আমার কাছে আয়। আমার মুখে আসো। বাবা, বাবা, তোমাকে ছেড়ে যান, তোমার কথাই বেঁচে আছি বাবা। চলো, তোমার বুড়ো পুত্রকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দিয়ে তাকে দেখে আসবে। আব্বা, আব্বা গো, আর ভয় নেই রে মা, তুই যে আমার হারিয়ে যাওয়ার সেই দুষ্টা। আজ আজ আমি তোকে ফিরে পেয়েছি। আয়, আয় মা, আমার মুখে আয়। বাবা, দুঃখের নিশি কেটে গেল, এবার
এই গানের পালা শেষ হইল, গানের গানের পালা, এই গানের পালা শেষ হইল, শুধু পোশাক খোলা বাকি। কোন দিন যেন খাঁচা ছেড়ে যায় পোষা পাখি, কোন দিন যেন খাঁচা ছেড়ে যায় পোষা পাখি। সেই যে কবে এসেছিলাম, সব গিয়েছি ভুলে, পিছের কথা মনে হইল, ভাসি নয়র জলে। সেই যে কবে এসেছিলাম, সব গিয়েছি ভুলে, পিছের কথা মনে হইল, ভাসি নয়ন জলে। ডাকিস নয়া দুর্বিদেশী, ডাকিস নয়া দুর্বিদেশী, দিয়ে যাব ফাঁকি। কোনদিন যেন খাঁচা ছেড়ে যায় পোষা পাখি, কোনদিন যেন খাঁচা ছেড়ে যায় পোষা পাখি। যত সহচারী দেশ সাজাইয়া মরে, জন্মের মতো দেশ সাজাইয়া যাব অনেক দূরে। যত সহচারী দেশ সাজাইয়া মরে, জন্মের মতো দেশ সাজাইয়া যাব অনেক দূরে। পাবি না আর
পাবি না পাবি না আর তখন পাবি না আর সঙ্গের সাথী দিয়ে যাব ফাঁকি কোন দিন যেন খাঁচা ছেড়ে যায় পোষা পাখি কোন দিন যেন খাঁচা ছেড়ে যায় পোষা পাখি সেন্টুরমা দেখবি একদিন দেওয়ান তারা না দয়ালের নাম নিতে নিহিতে নিবে শেষ বিদায় তোমরা সবে দেখবে একদিন দুঃখী যদি না দয়ালের নাম লইতে লইতে নিবে শেষ বিদায় তখন থাকবে না আর দুর্বিদেশী থাকবে না থাকবে না হায়ার দুর্বিদেশী দিয়ে যাবে ফাঁকি কোন দিন যেন খাঁচা ছেড়ে যায় পোষা পাখি কোন দিন যেন খাঁচা ছেড়ে যায় পোষা পাখি এই গানের পালা শেষ হইল গানের পালা গানের পালা গানের পালা শেষ হইল পোশাক খোলার বাকি কোন দিন যেন খাঁচা ছেড়ে যাই পোষা পাখি কোন দিন যেন খাঁচা ছেড়ে যাই পোষা পাখি গানের পালা শেষ হইল গানের পালা শেষ হইল পোষা খোলা বাকি কোন দিন যেন খাঁচা ছেড়ে যাই পোষা পাখি কোন দিন যেন খাঁচা ছেড়ে যাই পোষা পাখি